প্রাচীন রোম নিয়ে আমাদের আজকের এই আয়োজনের স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো ২৭০০ বছর আগে শুরু হওয়া একটা সভ্যতা কিভাবে আজকের পুরো পৃথিবীকে একেবারে চিরস্থায়ীভাবে বদলে দিল। রোম আজকের দিনে হয়তো ইতালির চমৎকার একটা শহর মাত্র, কিন্তু একসময় এই নামটা শুনলেই বড় বড় পরাশক্তি কেঁপে উঠত, রাজারা নতি স্বীকার করত, হাজার হাজার সৈন্য শুধু এই একটা নামের জন্যই মাইলের পর মাইল মার্চ করত। আজকের এই আলোচনায় আমরা সেই হারানো মহাকাব্যিক পৃথিবীর গল্পগুলোর একেবারে গভীরে যাব। তো আসল প্রশ্নটা হল, নদীর ধারে ছোট্ট একটা শহর কিভাবে পুরো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরাশক্তিতে পরিণত হল। চলুন জানার চেষ্টা করি কিভাবে একটা অপ্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তির উত্থান ঘটেছিল আর শেষ পর্যন্ত কিভাবে তার পতন হয়েছিল। এটা কিন্তু শুধু একটা সাম্রাজ্যের গল্প নয়, এটা মানবিতিহাসের গতিপথ চিরতরে বদলে যাওয়ার গল্প। আজকের এই আয়োজনে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলব। ১. প্রজাতন্ত্রের উত্থান। ২. রোমান লিজিয়নের রণকৌশল। ৩. তাদের মহাকাব্যিক স্থাপত্য। ৪. রোমের পতন এবং সবশেষে রোমের চিরন্তন উত্তরাধিকার। শুরুতেই চলুন কথা বলি প্রজাতন্ত্রের উত্থান নিয়ে। রোমানদের দারুণ একটা কিংবদন্তি আছে। বলা হয় এক নেকড়ের কাছে বড় হওয়া যমজ ভাই রোমুলাস আর রেমাস অসীম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। সত্যি বলতে কি, ইতিহাসবিদরা নেকড়ের এই গল্পটাকে স্রেফ রূপকথায় মনে করেন, কিন্তু অবাক করা বিষয় হল টাইবার নদীর তীরের আদি বসতিগুলোর মূল পরিচয় কিন্তু এই গল্পটার উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। শুরুর দিকে রোমে কোনো বিশাল প্রাসাদ বা শক্তিশালী সেনাবাহিনী ছিল না, ছিল শুধু একটা জিনিস: অসম্ভব আর অসীম উচ্চাকাঙ্ক্ষা। এরপর ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে একটা বিশাল রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেল। রোমানরা সরাসরি তাদের রাজাদের ক্ষমতাচ্যুত করে একটা প্রজাতন্ত্র বা রিপাবলিক প্রতিষ্ঠা করে বসল। একনায়কতন্ত্রের বদলে সেনেট, কনসেল আর অ্যাসেম্বলির মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হলো। হ্যাঁ, এটা ঠিক যে ধনী আর প্রভাবশালী পরিবারগুলোই পেছন থেকে কলকাঠি নাড়ত, কিন্তু এই পদ্ধতিগত পরিবর্তনটা তাদের ইতিহাসের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। এবার আসা যাক রোমান লিজিয়ন বা তাদের দুর্ধর্ষ সেনাবাহিনীর রণকৌশলের কথায়। রোমান লিজিয়নগুলো ছিল আক্ষরিক অর্থেই চূড়ান্ত সুশৃঙ্খল। হাজার হাজার অনুগত সৈন্য শুধু যুদ্ধই করত না, মাইলের পর মাইল মার্চ করে চোখের পলকে আস্ত একটা দুর্গ বানিয়ে ফেলতে পারত। একবার ভাবুন, যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে নিজেদের ফরমেশন বা বিন্যাস বদলে ফেলার ক্ষমতা ছিল তাদের। রোম যখনই কোনো যুদ্ধে জড়াত, এই দারুণ কৌশলগত নমনীয়তার কারণেই তারা বিপক্ষকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারত। তবে পিউনিক যুদ্ধের সময় ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ নিয়ে কার্থেজের সাথে রোমের ভয়ঙ্কর এক লড়াই হয়। কার্থেজের সেনাপতি হ্যানিবল যখন আস্ত একটা হাতির বাহিনী নিয়ে আলস পর্বত পার হয়ে ইতালিতে ঢুকলেন, রোমের বুকে তখন রীতিমতো অস্তিত্বের সংকট আর তীব্র আতঙ্ক। কিন্তু এত বড় বিপর্যয়ের পরও রোম হাল ছাড়েনি। তারা অবিরাম তাদের সেনাবাহিনী পুনর্গঠন করেছে এবং শেষমেশ স্পেন, গল, গ্রিস, উত্তর আফ্রিকার মধ্যপ্রাচ্যের এক বিশাল ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আমরা সবাই একটা বিখ্যাত প্রবাদ শুনেছি, সব রাস্তায় রোমে গিয়ে মিশেছে। এটা আসলে তাদের অসাধারণ একটা কৌশল। পাথর দিয়ে তৈরি বিশাল সব সড়ক নেটওয়ার্ক শুধু ব্যবসার জন্যই বানানো হয়নি। সৈন্য আর খবর দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্যই মূলত এগুলো তৈরি হয়েছিল। রোমানরা খুব ভালো করেই জানত, শুধু জয় করলেই তো হবে না, সাম্রাজ্যকে টিকিয়েও রাখতে হবে। আর এই রাস্তাগুলোই সেই সুবিশাল সাম্রাজ্যকে শক্তভাবে এক সুতোয় গেঁথে রেখেছিল। এবারে চলুন দেখি কিভাবে অসাধারণ সব স্থাপত্য আর ইঞ্জিনিয়ারিং দিয়ে তারা একটা মহাকাব্যিক সাম্রাজ্য গড়ে তুলেছিল। সময়ের এই দীর্ঘ পরিক্রমায় যদি আমরা তাকাই, দেখতে পাব গৃহযুদ্ধ আর দুর্নীতির কারণে শক্তিশালী প্রজাতন্ত্র কিভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। জুলিয়াস সিজার গল বিজয় করার পর প্রচণ্ড ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু আতঙ্কিত সেনেট তাকে গুপ্ত হত্যা করে। এরপর দৃশ্যপটে আসেন অক্টেভিয়ান, যাকে আমরা অগাস্টাস নামে চিনি। তিনি মূলত রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা করেন। আর এভাবেই একটা অস্থিতিশীল প্রজাতন্ত্র পরিণত হয় এক বিশাল সাম্রাজ্যে। উন্নত ইঞ্জিনিয়ারিং কিভাবে এত বিশাল জনসংখ্যার একটা সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিল তা জানলে সত্যি অবাক হতে হয়। অ্যাকোয়াডাক্ট বা বিশাল সব জলনালীর মাধ্যমে দূর দূরান্ত থেকে শহরে একদম পরিষ্কার পানি সরবরাহ করা হতো। উন্নত ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে শহরের পয়ঃনিষ্কাশন, পাবলিক বাথ আর সেই বিখ্যাত কলোসিয়াম। হাজার হাজার মানুষ একসাথে বসে গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখত সেখানে। নাগরিকদের জন্য এমন চোখ ধাঁধানো বিনোদন আর নাগরিক সুবিধার ব্যবস্থাই ছিল রোমের টিকে থাকার মূল মন্ত্র। তারা শুধু তলোয়ার দিয়ে নয়, অসাধারণ সব স্থাপত্য দিয়েও পৃথিবীকে জয় করেছিল। কিন্তু কোনো পরাশক্তিই তো চিরকাল টিকে থাকে না, তাই না? এবার আমরা জানব রোমের পতনের গল্প। রোমের পতন কিন্তু হুট করে একদিনে হয়নি। এটা ছিল ভেতরের পচন আর বাইরের চাপের এক অদ্ভুত মিশ্রণ।
চরম রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি আর অন্তহীন গৃহযুদ্ধ ভেতর থেকে সাম্রাজ্যটাকে কুরে কুরে খাচ্ছিল। তার উপর ছিল মারাত্মক অর্থনৈতিক সংকট আর জার্মানিক উপজাতিদের ক্রমাগত আক্রমণ। সবচেয়ে বড় কথা, সাম্রাজ্য এত বিশাল হয়ে গিয়েছিল যে তাকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করাটা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছিল। 476 খ্রিস্টাব্দ ইতিহাসে বড় একটা মাইল ফলক, কারণ এই বছরেই সর্বশেষ পশ্চিম রোমান সম্রাটকে ক্ষমতাচ্যুত করা হয়। এটাকে আনুষ্ঠানিকভাবে রোমের পতন বলা হলেও দারুণ একটা ব্যাপার কি জানেন? সাম্রাজ্যের পূর্ব অংশ, যেটাকে আমরা বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে চিনি, সেটা কিন্তু আরও প্রায় 1000 বছর সগৌরবে টিকেছিল। সবশেষে চলুন কথা বলি রোমের চিরন্তন উত্তরাধিকার নিয়ে। একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার পরও কিভাবে টিকে থাকে সেটাই এখন দেখব। রোমানদের রেখে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকারগুলোর মধ্যে একটা হল তাদের আইনি কাঠামো। ল অফ দ্য 12 টেবলস ছিল তাদের প্রথম প্রধান লিখিত আইন। এই আইন প্রমাণ করে যে রোমান সভ্যতা শুধু তলোয়ার দিয়ে শাসন করা থেকে বেরিয়ে এসে কলম দিয়ে শাসন করার যুগে প্রবেশ করেছিল। আর মজার ব্যাপার হল, তাদের এই আইনি নীতিগুলোই পরবর্তীতে আধুনিক ইউরোপের আইন ব্যবস্থার মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। তাহলে একটু ভেবে দেখুন, আমাদের ক্যালেন্ডার, ভাষা, আধুনিক স্থাপত্য আর সরকার ব্যবস্থা সবই যেহেতু কোনো না কোনোভাবে তাদের ধারণার উপর ভিত্তি করে তৈরি, তাহলে কি রোমান সাম্রাজ্য আজও গোপনে এই আধুনিক পৃথিবীটা পরিচালনা করছে? টাইবার নদীর তীরের ছোট্ট একটা বসতি কিভাবে মানব ইতিহাসের নকশা চিরতলে বদলে দিল, ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। আজ হয়তো সেই রোমান সৈন্যদল নেই, কিন্তু তাদের রেখে যাওয়া একটা অদৃশ্য সাম্রাজ্য এখনও আমাদের চারপাশে ঘিরে আছে। আর এখানেই প্রাচীন রোমের আসল মহত্ব লুকিয়ে আছে।